নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বিধানসভা নির্বাচনে বিজেপিতে থাকবে নয়া মুখের চমক, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অসমে মুখ্যমন্ত্রী সর্বে সর্বা, গুরুত্বহীন মন্ত্রীরা, সরব গৌরব গগৈ। এক বছরের মধ্যেই ভেঙে চৌচির বদরপুর মাছিমপুর জিপির পূর্ত সড়ক, ক্ষোভে ফুঁসছেন জনতা। শনিবার মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফর ঘিরে সাজো সাজো রব, স্বাগত জানাতে প্রস্তুত মাইনরিটি মোর্চা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ২৬-এর বিধানসভা নির্বাচনের টিকিট বন্টনে যুবশক্তি এবং মহিলাদের অগ্রাধিকার দেবে বিজেপি, চমক থাকবে টিকিট বন্টনে। আজ সংবাদ মাধ্যমে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর কথায় একাধিক আসনে নয়া মুখের চমক থাকবে। ডক্টর শর্মা জানান, বেশিরভাগ আসনে এজিপি এবং বিজেপি সমঝোতার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজেপিত প্রত্যেক বছৰে আমি মহিলাৰ সংখ্যা বঢ়াই যাওঁ, যুৱকৰ সংখ্যা বঢ়াই যাওঁ। আমাৰ লক্ষ্যটো হ'ল যে বিজেপি যাতে এটা ইউথ চেন্ট্ৰিক পাৰ্টি হৈ থাকে। সেইকাৰণে প্ৰত্যেকবাৰে আমাৰ লক্ষ্য হয় যে আমি যাতে নতুন মুখক প্ৰাধান্য দিওঁ। যোৱাবাৰ তৰংগ গগৈহঁতে খেলিছিলে, এইবাৰ আমাৰ লক্ষ্য হ'ব যে তৰংগ গগৈতকৈও তলৰ বয়সৰ ল'ৰা আগুৱাই আহক। এজন দুজন তিনিজন আমি যিমানে পাৰোঁ, আমি ইয়ং আৰু ইউথফুল যিটো মানুহক কয় তেনেকুৱা চেহেৰা বিজেপিলৈ আনিব খোজোঁ। গতিকে মই ভাবোঁ যে আমি এইবাৰো সেই দৃষ্টিৰে চাম। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই মহিলাৰ প্ৰাৰ্থী বেছি বিচাৰে, গতিকে মহিলাৰ সংখ্যাও এইবাৰ অলপমান আগতকৈ আমি বঢ়াব লাগিব। যোৱাবাৰো এজিপি বিজেপি আমি মিত্ৰতা কৰিছিলোঁ, কিন্তু কিছুমান সমষ্টিত আমাৰ বন্ধুত্বমূলক প্ৰতিদ্বন্দ্বিতা হৈছিলে। এজিপিৰ লগত ইতিমধ্যে আমাৰ আসন ভাগ বটোৱাৰ আলোচনা বহুখিনি আগবাঢ়ি গৈছে, আৰু যদি ক'ৰবাত দৰকাৰ হয় এটা দুটা চিটত আমাৰ ফ্ৰেণ্ডলি খেলাত কোনো আপত্তি নাই, কিন্তু সৰহ সংখ্যক চিটতে এজিপি আৰু বিজেপিৰ বুজাবুজি থাকিব। যোৱাকালিও মোৰ কেশৱ মহন্ত ডাঙৰীয়াৰ লগত দীঘলীয়া বৈঠক হৈছে। ইতিমধ্যে আমাৰ দলৰ ফালৰ পৰা আনুষ্ঠানিকভাৱে এজিপিৰ লগত কথা পতাৰ প্ৰক্ৰিয়াও আৰম্ভ হ'ব। মই ভাবোঁ যে মাঘ বিহুৰ আগতেই গণ পৰিষদ আৰু বিজেপিৰ মিত্ৰতা চূড়ান্ত হ'ব। মইতো ভাবোঁ মাঘ বিহুৰ আগতে আমি এজিপিৰ লগত শেষ কৰি দিব লাগে। ৰাভা হাছঙৰ লগত ডিছকাশ্যন সম্পূৰ্ণ কৰিব লাগে, গণশক্তিৰ লগত কৰিব লাগে। মোৰ টাৰ্গেটটো 15 জানুৱাৰীৰ ভিতৰত গোটেইখিনি শেষ কৰি লোৱা। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করে তীব্র আক্রমণ করলেন। গগৈ বলেন, আজকের তারিখে অসমে মন্ত্রীদের ভূমিকা কোথায়? সব একাই করেন মুখ্যমন্ত্রী, সবার কাজ তিনি নিজে একাই করেন মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা সব গুরুত্বহীন। আজ সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিশানা করে এমনই আক্রমণ করলেন সাংসদ গৌরব গগৈ। আজিৰ তাৰিখত মন্ত্ৰীসকলৰ ভূমিকা ক'ত আছে? আজিৰ তাৰিখতো মন্ত্ৰী এজনে, মুখ্যমন্ত্ৰী। সকলোৱে কামবোৰ তেওঁহে কৰে, প্ৰেছ কনফাৰেন্স তেওঁহে দিয়ে, তেওঁহে নিজে মিটিং ৰিভিউ লয়। তো মন্ত্ৰীসকলৰ কিবা দায়িত্ব আছে মই নাজানো। মন্ত্ৰী কিবা কৰিবলৈ বিচাৰিলেও, কৰ্মচাৰীসকলক লগত বহিবলৈ বিচাৰিলেও মুখ্যমন্ত্ৰী ইমান অহংকাৰী আৰু নিষ্ঠুৰ হ'ব পাৰে, তেওঁলোকক বাধা দিয়ে যে নুশুনিবা, নবহিবা, সুবিধা নিদিবা, টাৰ্মিনেট কৰা, ৰেগুলাৰাইজ কৰিব নালাগে। তো সেইকাৰণে মন্ত্ৰীৰ আজি তাৰিখত কিবা ভূমিকা আছে মই নাভাবোঁ। সম্পূৰ্ণভাৱে মুখ্যমন্ত্ৰী এই ক্ষেত্ৰত তেওঁ যি ধৰণৰ কথা, যি ধৰণৰ ভাবুকি বিভিন্ন সময়ত চৰকাৰী বিষয়াসকলক দিয়ে, ভাবুকি দিয়ে। কোনটো প্ৰদেশত আপুনি এগৰাকী প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী চৰকাৰী বিষয়াসকলক ভাবুকি দিয়া আপোনালোকে দেখা পাইছে? ভাবুকি দিয়ে, আৰু মাত্ৰ চৰকাৰী বিষয়াসকলক নহয়, শিক্ষকসকলক দিছে।
ডিচিসকলক দিছে, ছিনিয়ৰ পুলিচ আৰক্ষী বিষয়াসকলক দিছে। তেওঁ গোটেই অসমৰ আমাৰ প্ৰশাসনিক ষ্ট্ৰাকচাৰটো নিজৰ প্ৰাইভেট প্ৰপাৰ্টি ভাবে, গোটেই চৰকাৰটো নিজৰ ব্যক্তিগত সম্পত্তিৰ দৰে ব্যৱহাৰ কৰে। তো সেইকাৰণে এই অহংকাৰ মানুহে আৰু বেছি দিন সহ্য নকৰে। নির্মাণের 1 বছরের মধ্যে ভেঙে চৌচির বদরপুর মাছিমপুর জিপির পূর্ত সড়ক এলাকার জনগণের অভিযোগ, ঠিকাদার এবং পূর্ত বিভাগের যোগসাজশে নিম্নমানের কাজ হয়েছে। সরকারি অর্থের অপচয় এবং দুর্নীতির প্রতিবাদে ক্ষুব্ধ জনতা জেলা শাসকের কাছে নালিশ জানিয়েছেন। দেখুন, ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী থান কাছে স্মারকপত্র দিছে, আমরা পোস্টে দিছি। আমি যে বিভাগীয় মন্ত্রী যে থান কাছেও পোস্টে দেওয়া হয়েছে। আমরা এমএলএ মিসবাউল ইসলাম, দীপায়ন চক্রবর্তী শিলচারও যে এমএলএ, আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারার কাছে সারার কাছে আমরা দিছি। অত্যন্ত দুঃখজনক, যখন আমরা কাজ চলাখানি আমরা বন্ধ করলাম কাজটা, অত্যন্ত খারাপ কাজ হওয়ার কারণে আমরা কাজটা বন্ধ করার সত্ত্বে তারা আইসে, আওয়ার পরে তারা কাজ শুরু করছে, কইছে যে না আপনারা যেভাবে কইবা ওভাবে কাজ করিয়ে দিন। ঠিক আছে, কিছুটা কাজ করছে তারা ওভাবে। পরবর্তী তারা এই যে বাংনির যে এই জায়গাটা তারা কাজ করতে সময় আমরা কইছি, আমরা বারবার কয়েকজন আইসি আইয়া কইছি যে নিচে দিকে আপনি একটা লেস করিয়া রুলার মারিয়া স্টেপ দিলাইলে, সিঁড়ি দিলাইলে তখন আমরা জানা আছে বাংনি হয় না। আর না হইলে পাইলিং করুন, বাঁশর পাইলিং করলে পাইলিংটা যখন বাঙ্গিত না, তারা ইটা নাই, উপরে দিয়ে লেফটটা দিছে, লেফট দিয়া বাংনি রইছে, লেফট দিয়া উপরে দিয়ে আর বস্তা কয়টা দিয়া কাজটা করিয়া গেছে কি। আমরা অত দুঃখ লাগে, কন্ট্রাক্টদারি ইনো আইয়া খামাইবার জায়গা নাই। এখানে আমরা 12 স্বাধীন হওয়ার পরে থাকি একটা রাস্তা পাইছে, আমরা বড় আনন্দ লাগলো। কিন্তু তারা আইয়া কন্ট্রাক্টদারি করার লাগিয়া ইনো যে তারা খামানির জায়গা চিন্তাধারা করছে। কন্ট্রাক্টদার মিনু আর আব্দুল মুমিন বড়বাইয়া, তারে তো মিনু ডাকইন আর জিয়া নাখে তারা আইসলা, আইয়া কাজ করছুন, কাজ করিয়া গেছুন। আজকে 1 বছর হইল, আমরা রাস্তাটা দাবি গেল, এখন আমরা বন্ধ, বড় গাড়ি যেতে পারে না, ছোট গাড়ি যেতে পারে না, রাস্তাটা দাবি গেল। এই রাস্তাটি হইল গিয়া জাঠিঙ্গামুখ তাকে লইয়া কুমাটিলা পর্যন্ত এই রাস্তা। কিন্তু এই রাস্তাটা আমরা দীর্ঘদিনের এই স্বপ্নটা আমরা অতি খুব যে সংগ্রাম করিয়া মোটামুটি গত বছরের আগর বছর আমরা এই রাস্তাটা অর্ডার হয়েছে, কাজের অর্ডার হইতে গিয়া মোটামুটি কন্ট্রাক্টারে যে আব্দুল মুমিন বড়বইয়া এই কন্ট্রাক্ট পাইছেন, কন্ট্রাক্ট পাইয়া গিয়া তাই কাজ করতে করতে গিয়া দেখা যায় 2024 তাই কাজ আরম্ভ করছে। 24 কাজ আরম্ভ করিয়া কিছু করিয়া বা রাখি দিছেন। এরপরে 25 প্রথম দিকে তাই আরম্ভ করছেন, আরম্ভ করিয়া কাজটা করছেন। কিন্তু কাজ করার সময় এই কাজটা একবারে খুব নিম্নমানের কাজ হয়েছে। আমরা বারবার এলাকাবাসীর প্রতিবাদ করা সত্ত্বেও কিন্তু তাই খুব একটা আমরা গুরুত্ব দিচ্ছি না। শনিবার মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফর ঘিরে সাজো সাজো রব। তাকে স্বাগত জানাতে জেলা বিজেপি মাইনরিটি মোর্চার সহসভাপতি হিফজুর রহমান লস্কর মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সবসময় উন্নয়নের কথা বলেন এবং তা বাস্তবায়ন করেও দেখান। বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করার তার উদ্যোগমূলক সত্যিই প্রশংসনীয়। লস্কর আরও বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে নিরলস কাজ করে চলেছেন তা সত্যি বিরল। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেদিন নেতৃত্ব হাতে নিয়েছেন, সেই দিন থেকে আসামের উন্নয়ন থেকে আরম্ভ করে আসামের রূপরেখা পরিবর্তন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এবং আগামী 6 তারিখ বরাক উপত্যকার জন্য একটা ঐতিহাসিক দিন। 6 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী উদ্যমটা বন্টন করবেন মহিলাদের জন্য এবং মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য দিন রাত কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আগামী 6 তারিখ বরাক সফর উপলক্ষে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং ভারতীয় জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট মাননীয় দিলীপ সুইকার নেতৃত্বে যেভাবে আসামে ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তা জনগণের জন্য কাজ করে যাচ্ছেন এবং বলিষ্ঠ নেতৃত্ব আসামে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেভাবে কাজ করে যাচ্ছেন তার নজির হিসাবে আজকে আগামী
6 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হাইলাকান্দির মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য চেক বিতরণ করবেন। আর তার সাথে সাথে আজকে হাইলাকান্দি জেলা প্রশাসন খুব সুন্দরভাবে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা দলের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এবং আগামী 6 ডিসেম্বর হাইলাকান্দিতে জনসমুদ্র হবে, সেই হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত আসামের জনগণ যেভাবে আস্থা বিশ্বাস রেখেছেন, আগামী দিনে পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে আসামে নেতৃত্ব দেবেন একমাত্র ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। শিলচরের কাঁঠাল জায়ফরপুরের যুবক পাপ্পু রবিদাস পরিবারের আর্থিক দায়িত্ব এবং বোনের বিয়ের ঋণ শোধ করতে জুলাই মাসে কাজের সন্ধানে পাড়ি দেন দক্ষিণের শহর ম্যাঙ্গালুরুতে। গত 30 নভেম্বর বিকেলে মায়ের সাথে ফোনে শেষ কথা বলার পর সন্ধ্যায় আর ফোন করেননি তিনি। উদ্বিগ্ন হয়ে বারবার ফোন করতে থাকেন মা। অবশেষে পুলিশের কাছ থেকে আসে মর্মান্তিক খবর, একটি সড়ক দুর্ঘটনায় পাপ্পু রবিদাসের মৃত্যু হয়েছে। 3 ডিসেম্বর তার মৃতদেহ কুম্ভীরগ্রাম হয়ে শিলচরে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় শেষকৃত্য সম্পন্ন হয়। এই শোকের মুহূর্তে পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন তাপাং মণ্ডলের সভাপতি সঞ্জিত দেব, কাঁঠাল জিপি সভাপতি সবিতা রবিদাস, প্রতিনিধি নারায়ণ রবিদাস, ব্লক এপি সভাপতির প্রতিনিধি তথা বিজেপি মণ্ডল আইটি ইনচার্জ লিটন দাস, কাঁঠাল 7 নম্বর গ্রুপ সদস্য প্রতিনিধি শিবেন দাস, পুলিশ কর্মী প্রদীপ পাণ্ডে, হাসান লস্কর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার সঠিক তদন্ত, সরকারি আর্থিক সাহায্য এবং মৃতের ছোট ভাইয়ের জন্য একটি চাকুরির ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। বিশেষভাবে রাজ্যমন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নমস্কার, আমার নাম ফুলকুমারী রবি দাস। আমার ঘর হইল জয়ফরপুর, কাঁঠাল 7 নম্বর ওয়ার্ড। আমার ছেলে আজকে একটু, আমার বড় মেয়ে বিয়া দেওয়ায় কিছু ঋণ ধার আসলো, এই কারণে আমার ছেলে বাইরে গেছে। বাইরে গিয়া বেঙ্গালুরুতে কাজ করতে গেছে। কাজ করার সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমনি কিতা হইয়া আমার ছেলে আজকে মারা গেছে। আমি সরকারের কাছে এটাই চাই যে অনুরোধ রইল যে আমার ছেলেটা ন্যায় পাইত। নারায়ণ রবিদাস, কাঁঠাল জিপির প্রতিনিধি। আমার 7 নম্বর ওয়ার্ডের পাপ্পু রবিদাসের এই আজকে বাড়িতে এলাম। আমরা হঠাৎ খবর পেলাম যে 30 তারিখে পাপ্পু রবিদাস 6 মাস আগে থেকে বেঙ্গালুরে কাজ করতো। কিছুদিন আগে তাইনের বোনের বিয়া হয়েছিল। বিয়া শাদী হওয়ার পরে কিছু ঋণভুক্ত হয়ে গেছিলো। এরপরে তাইনে বাইরে গেলে কাজে লাগে। বাইরে কাজ করার সময় কিছুদিন পেমেন্ট সব কিছু ঠিকঠাকভাবে পাঠানো হলো। হঠাৎ 30 তারিখে পাপ্পু রবিদাসের মায়ের সাথে কথা হলো পাপ্পু রবিদাসের। এরপরে 2টা বিশে এরপরে কি হলো, পাপ্পু রবিদাসের কোনো খবর সবর আর পাওয়া গেল না। পাপ্পু রবিদাসের মাকে যে পাপ্পু রবিদাস মারা গেছে, কেমনে মারা গেছে তাহলে দেখা গেলো যে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এইখানে আমাদের লোকাল একটা ছেলে থাকতো সুমন দাস বলে, ওনার সাথেই গেছিলো। ওনার এখানে কন্ট্যাক্ট রাখে, কাজ কাম করে। আর এখন আমি সরকারের কাছে এটাই করব যে তাইনোর যেমন আর্থিক সাহায্য লাগে কিছু একটা দেওয়া যাক। আর এখানে গভর্নমেন্টও যাতে কিছু আর্থিক সাহায্যর হাত বাড়িয়ে দেয়। কেনে পরিবারের লোকেরা খুব অসহায়। একটা মা, একটা বোন আর 2 ভাই। 2 ভাইয়ের ভিতরে 1 ভাই নাই, আর একটা ছোটো বোন এখন বর্তমানে রয়ে গেছে। 30 তারিখ, গত 30 তারিখ পাপ্পু রবিদাস করে একটা ছেলে, যার ঘরে আজকে আমরা সুকাঙ্ক্ষিত হয়ে এসেছি সবাই। তো ছেলেটা এখানে ইভেন্ট এতে কাজ করতো ম্যানেজমেন্টে। তো এখান থেকে উনি 30 তারিখ ওর মার সঙ্গে ওর কথা হয়েছে 2টা 20 30 তারিখে যখন কথা হয়েছে তা ও ছেলেটা বলেছিল যে আমি সন্ধ্যার সময় ফোন করব। তো ছেলেটা স্বাভাবিক যখন ফোন করেনি, তো মা ঘরের থেকে অনেকবার কল করা হয়েছে। তো মোটামুটি 5-6 বার কল করার পরে ওখানে একটা লোকাল পুলিশ ওখানের উনি ফোনটা উঠানোর পরে উনি জানান যে এই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে পাপ্পু রবিদাসের। তো অ্যাক্সিডেন্ট হয়ে ছেলেটা মারা গেছে। তো সরকারের কাছে আমি একটা আবেদন করছি যে যেহেতু এটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছে, তো নিশ্চয়ই ওর পিএফ থাকবে, জিএফ থাকবে। তো পিএফ ফান্ডটা ও যেন অতি শীঘ্রই পায়। আর ওরা আর্থিকভাবে মানে ভীষণভাবে দুর্বল। তো আমি আরও প্রার্থনা করব যে কোম্পানির আন্ডারে কাজ করছিল ওরা যেন পার্সোনালি ওদেরকে কিছু সাহায্য করে। আমাদের তরফ থেকে আমরা যা পারবো আমরা সাহায্য করব।
আর আশা করি যে আমরা আমাদের এখানে আমাদের লোকাল মিনিস্টার আছেন, ওদের সঙ্গে আলাপ করব, আলাপ আলোচনা করে মানে ওদেরকে একটু বলবো ওদের ইয়েটা যদি কিছু একটা স্কোপ থাকে আমরা ওদেরকে এখানের মধ্যে নিযুক্ত করার আমরা চেষ্টা করব। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। শিলচরে তথ্য প্রযুক্তি সেবার ক্ষেত্রে একটি নতুন সংযোজন হলো ম্যাটসাস উমা কম্পিউটার। আজ শহরের জানিগঞ্জ এলাকায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। এই প্রতিষ্ঠানটি শুধু কম্পিউটার সংক্রান্ত সেবাই দেবে না, বরং এখানে পাওয়া যাবে আধুনিকতম প্রযুক্তিতে তৈরি উচ্চমানের সৌরশক্তি চালিত লুমিনাস ইনভার্টার। এই ইনভার্টারগুলি সম্পূর্ণরূপে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হয়ে কার্যকরী হয়, যা বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সহায়ক। এলাকাবাসীর কাছে এটি একটি উল্লেখযোগ্য এবং প্রয়োজনীয় সেবা হিসেবে গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানের এই উদ্যোগ স্থানীয়ভাবে স্বচ্ছ এবং নবায়নযুক্ত জ্বালানির ব্যবহার বাড়াতে সাহায্য করবে। उमा कंप्यूटर पीएम सूर्यघर मुफ्त बिजली योजना में काम कर रहा है। इसमें सरकारी तरफ से 1 किलोवाट से 3 किलोवाट तक सब्सिडी है। 1 किलोवाट में टोटल सब्सिडी है 48,000, 2 किलोवाट में 96,000 है, 3 किलोवाट में 1,20,800 रुपये सब्सिडी है। उमा कंप्यूटर पूरा बिजली के अंदर लुमिनास का पूरा सामान सप्लाई कर रहा है। पैनल भी लुमिनास का होगा और इन्वर्टर भी लुमिनास का होगा। লুমিনাসের শোরুমটা এক্সক্লুসিভ শোরুম। লুমিনাসের সব প্রোডাক্টই আছে, ইনক্লুডিং ইনভার্টার, ব্যাটারি, সোলার সিস্টেম, সোলার ইনভার্টার, সোলার ব্যাটারি সব। আপনারা যে কোনো জিনিস এই মাসে পারচেজ করলে সঙ্গে একটা গিফট হইবা, এটা ফ্রি গিফট থাকবো। এবং ওই শোরুম যেটা, এটা এক্সক্লুসিভ শোরুম, শিলচরে একটাই আছে শোরুম এক্সক্লুসিভ। আপনি যে কোনো জিনিস পারচেজ করেন লুমিনাসের, সার্ভিস থেকে সেলস থেকে ধরে সব আমরা দিতে পারি। সার্ভিসের আলাদা সার্ভিস সেন্টার আছে, সার্ভিস সেন্টারে ইয়ে হইব। কোনো প্রবলেম থাকে সার্ভিস সেন্টারে আমরা থ্রু ইনস্টেন্ট আমরা, এবং সার্ভিস হাউসে গিয়ে হইব, সব ধরে সার্ভিস হইব। কোনো যা নিয়ে আইতে লাগবে সার্ভিস সেন্টারে কোনো কিছু নেই। কোন জায়গায় খুলছেন আপনি? এটা জানিগঞ্জ নিয়ার স্টেট ব্যাংকের এটিএম। আপনার কয়টা আছে এই ধরনের? আমার শোরুম আছে আজকে ডেটে জানিগঞ্জে একটা আছে, প্রেমতলা নাগনাল লেনে একটা আছে, আর চিরকান্তি আশ্রম রোডে একটা আছে। এটা ফ্যাসিলিটি আছে। ইনভার্টারের একটা জিনিস কিন্তু আপনি সোলার ইনভার্টার যদি নেই তো সোলার কাম কারেন্ট দুটোটা ইউজ করতে পারবা। আর নর্মাল ইনভার্টারের মধ্যে সাইন ওয়েভও থাকে, স্কোয়ার ওয়েভও থাকে। স্কোয়ার ওয়েভ যেটা, এটাতে কিতা হইব আপনার কারেন্ট গেলে একটা সাউন্ড করবো, যেটা ফ্যানে এবং লাইটে অফ হইয়া অন হইব। সাইন ওয়েভ নিলে এটা কিচ্ছু হইতো না। বেশিরভাগই সাইন ওয়েভ মেশিন সেই হয়। এবং লুমিনাসের সোলার প্যানেল, সোলার ব্যাটারি যে কোনো জিনিস আপনি নিলে বাজাজ ফাইন্যান্সের ফ্রিতে কোনো ইন্টারেস্ট লাগে না, ইন্টারেস্ট ছাড়া আপনারা পারচেস করতে পারবেন। যে কোনো ইনভার্টার, যে কোনো ব্যাটারি ফাইন্যান্সের থ্রু, বাজাজের থ্রু করেন যদি 0% ফাইন্যান্সের টোটালি হয়। রামকৃষ্ণনগরে আজ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার। 18 লক্ষ টাকা ব্যয়ে গার্লস হাই স্কুলের অঙ্ক এবং সায়েন্স ল্যাব সহ নয়া ক্লাসরুমের কাজের সূচনা করলেন বিধায়ক। দেবদারে 50 লক্ষেরও বেশি ব্যয়ে সাব সেন্টারের উদ্বোধনের পাশাপাশি 50 লক্ষ টাকা ব্যয়ে 2টি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। দীর্ঘদিনের দাবি ছিল, আর এই সাব সেন্টারের অবস্থা ভালো ছিল না। খুব সুন্দর একটা বিল্ডিং এর উদ্বোধন করেছি। আগামী দিনে যাতে এখানে পার্মানেন্ট ডাক্তার, নার্স থাকে, সুরজিৎদা বলেছেন, আরো 2-4 জন বলেছেন, আমি চেষ্টা করব যাতে পার্মানেন্ট ডাক্তার, নার্স এখানে থেকে আপনাদেরকে সার্ভিস দেয়। আর আমি আশাবাদী, আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে গ্রাম থেকে গ্রামের মানুষের কথা ভেবে কাজ করে যাচ্ছেন, আর আগামী দিনে এই দেবদার অঞ্চলের কি পরিবর্তন 5-7 বছরে হয়েছে আমার থেকে আপনারা বেশি জানেন।
আর আজকে সঙ্গে সঙ্গে 2টা মডেল অঙ্গনাদি সেন্টারের শিলান্যাস করলাম। এই 2টা মডেল অঙ্গনাদি সেন্টার 3 মাসের ভিতরে কমপ্লিট হবে। আর কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখবেন সত্যিকার অর্থে মডেল অঙ্গনাদি সেন্টার যেভাবে নাম দেওয়া হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, এই স্বপ্নকে সাকার করে সত্যিকার অর্থে মডেল অঙ্গনাদি সেন্টার হবে। আর এই গ্রামের বাচ্চা কাচ্চারা সুন্দরভাবে যাতে পড়াশোনা করতে পারে, তার জন্য আপনারা দেখবেন 1/2 কিলোমিটারও দূর না, 200 মিটারের ডিফারেন্সে আমরা 2টা মডেল অঙ্গনাদি সেন্টার আপনাদের এই গ্রামে স্যাংশন করে দিয়েছি। সুনাই সমবায় সমিতির 14 জন বোর্ড সদস্যের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান মনোনীত হলেন শেখ শাহরুল আলম। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন রামকৃষ্ণ নাথ। বোর্ড মিটিং শেষে চেয়ারম্যান শাহরুল আলম সমিতির উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন। 2020 ইংরেজিতে সর্বসম্মতিক্রমে আমাকে চেয়ারম্যান হিসাবে সুনাই সমবায় সমিতির আমি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলাম। এবং এই যে 2020 ইংরেজিতে যিনি আমাকে এই সমবায় সমিতিতে এনেছিলেন, আমার শ্রদ্ধেয় সৈফুদ্দিন ভাই, আমি সৈফুদ্দিন ভাইকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। উনি আমাকে প্রথম 2020 ইংরেজিতে প্রস্তাব দিয়েছিলেন যে আমি কোঅপারেটিভ সোসাইটিতে আসার জন্য, এবং ওনার কথা মতো 2020 ইংরেজিতে আমি কোঅপারেটিভ সোসাইটিতে এসেছিলাম। এবং আজকে বিগত 5 বছর এই কোঅপারেটিভ সোসাইটিতে আসার পর থেকে 2022 ইংরেজিতে আমার ওয়ার্ড থেকে আনকন্টেস্টে আমাকে জয়ী করেছিলেন। তারপর সুনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান হয়েছি, এর আগে এমপি নমিনিও হয়েছি। কিন্তু স্টার্টিং যেটা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার মুরব্বী, আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, আমি আজকে ওনাকে এই স্টেজে ওনাকে একটা গামছা দিয়ে বরণ করতে চাই। 20 থেকে 2025 পর্যন্ত আমার রামকৃষ্ণ নাথ দাদা বলেছেন নবনিযুক্ত আমাদের ভাইস চেয়ারম্যান সুনাই কোঅপারেটিভ সোসাইটি। প্রথম যেগুলো কাজ ছিল আমাদের, সেই কাজের মধ্যে ছিল আমাদের রেশন কার্ড। তো আমি প্রত্যেক সমবায় সমিতির আন্ডারে যারা রেশন কার্ড হোল্ডার ছিলেন, যারা ফাইন্যান্সিয়ালি সাউন্ড ছিলেন, আমি সবাইকে অনুরোধ করেছিলাম। শিলচর গান্ধী মেলার মাঠে আগামী 21 ডিসেম্বর প্রথমবারের মতো বসছে বরাক কার্নিভেল 2025-এর আসর। বরাক ইভেন্টস আয়োজিত এই মেগা উৎসবে থাকছে লাইভ মিউজিক, বিশেষ আকর্ষণ থাকছে মোটরসাইকেল প্যারেড, কসপ্লে জোন, ট্যাটু আর্ট এবং 10টি সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা। আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা। বরাক ইভেন্টসের প্রেসিডেন্ট আমি। ডিসেম্বর 21 তারিখ এই গান্ধীমেলা গ্রাউন্ডে আমরা এই যেটা বরাক কার্নিভেল যেটা হইব আর কি, তো এটা করার যেটা উদ্দেশ্য এটাই লেগা যে আমরা যদি নর্থ ইস্ট যদি দেখি আমরা, তো সব জায়গাতেই মোটামুটি হর কিছু না কিছু। ইভেন যদি আসামও দেখি এখন আমরা, তো গুয়াহাটি তো হরই, তাছাড়া আমরা যদি অন্য জায়গাও দেখি যেগুলা ছোটো মানে শহর যেগুলো আছে, এগুলা তো হর আর কি। আর যদি এক্সাম্পল দিতে চাইতে আমরা কিনারেই আমরা হাফলংয়ের মধ্যে ফ্যালকন হর, এরপর জাটিঙ্গা হর, আরও 1-2টা ফেস্টিভ্যাল দেখছি হর তারা এখানে। তো শিলচর মানে গুয়াহাটির পরেই শিলচর আয় যদি আমরা সিটি হিসাবে দেখি, কিন্তু এরকম কিছু হন না আর কি। মিউজিক অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল মানে বিশেষ করিয়া ইউথরে টার্গেট করি আর কি। আর এটাতে মানে আমরা লং টার্মে মানে এটাই ভাবছি যে একটা কালচারাল ট্যুরিজম ইনিশিয়েটিভ আর কি। আজকাল এরকম বহুত আছে ইন্ডিয়াতে, নর্থ ইস্টেই আছে, যেগুলাতে মানুষ এই মিউজিক আর কালচারাল ফেস্টিভ্যালের লাগেই যার, কিন্তু এখানে যাওয়ার পরে তারা এই জায়গাটা ঘুরিয়ে আর এটা আলাদা জিনিস, কিন্তু এই কালচারাল আর মিউজিক ফেস্টিভ্যালটা কিন্তু বহুত মানুষ অ্যাটেন্ড করেন। আর এখানে লোকাল ইকোনমিও কিন্তু লং টার্মে বুস্ট হয়। তো আমরা টার্গেট যেটা এটাই যে এটা প্রথম এডিশন আমরা, তো আমরা চাইলাম যে যতটুক পারি আর কি একটা স্ট্যান্ডার্ড মেনটেন রাখতাম।
বিজেপি কাঠিগড়া যুব মোর্চার সভাপতি সত্যজিৎ দাসের মৃত্যু তার দুই ভাই আত্মহত্যা হিসেবেই মেনে নিয়েছেন। গত 30 নভেম্বর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সত্যজিতের। তারপর নানা প্রশ্ন দেখা দিয়েছিল, কিন্তু প্রয়াতের দুই ভাই ঘটনাকে আত্মহত্যা হিসেবেই মেনে নিয়েছেন। দুঃসময়ে পাশে থাকার জন্য প্রয়াতের পরিবার বিজেপি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সত্যজিতের আত্মার শান্তি কামনায় বিজেপির 4 মণ্ডলের উদ্যোগে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। কাটিগড়া এক দুঃখের রাত ছিল। সেই রাতে বিজেপি কাটিগড়া মণ্ডলের যুব মোর্চার সদ্য নিযুক্ত প্রাপ্ত সভাপতি সত্যজিৎ দাস নিজ গৃহে আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যাটা এখনো আমাদের কাছে ময়নাতদন্তের রিপোর্ট আসেনি, তাই এটাকে বলা যায় আকস্মিক মৃত্যুর ঘটনা। উপস্থিত সবাই এটাকে আত্মহত্যা বলে অনুমান করেছেন। ঘটনাটি গত 30 তারিখ রাত 9:30 থেকে 10টার মধ্যে প্রকাশ্যে আসে। আমার সঙ্গে রয়েছে সত্যজিৎ দাসের বড় ভাই বিষ্ণুপুত্র দাস এবং রোহিত দাস। তাদের এই দুঃখের সময় ওই রাতে খবর পেয়ে ছুটে আসেন বিজেপির কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ ওরফে বাবলাদের। বিজেপির তৃণমূল স্তরের সকল কর্মকর্তা ওই রাতে সেখানে ছুটে আসেন। সবাইকে ভেঙে পড়তে দেখা গেছে। পরের দিন যখন ময়নাতদন্ত শেষে সত্যজিতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়, তখন বিজেপির কালাই মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, বিজেপির জেলা সহসভাপতি বিপ্লব কান্তি পাল, কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, কাটিগড়ার এপি সভানেত্রী বাবলি নাথ সহ অনেক নেতৃবর্গরা সত্যজিতের বাড়িতে এসে সত্যজিৎকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাছাড়া সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কনাথ পুরকাইস্ত, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রায় সহ রাজ্যের বিজেপির যুব মোর্চা সভাপতি, জেলা সভাপতি সহ সকলে, কেউ বাদ নেই যে সত্যজিতের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। সবাই এই তরতাজা যুবকের প্রয়াণে সকলেই শোক ব্যক্ত করেছেন। তারপর প্রশ্ন উঠে, কেন সত্যজিৎ আত্মহত্যা করলো? আমার সঙ্গে রয়েছে সত্যজিতের দুই ভাই, আমরা তাদের সঙ্গে আলাপ করব। প্রথমে বিষ্ণুপদ দাস। বিষ্ণু, প্রথমে আমাদেরকে জানাও সত্যজিতের কি অবস্থায় তোমরা পেয়েছো? নমস্কার, আমি সত্যজিৎ পাইছি, ঘরে গেছিলাম, আমার একটা ফোন গেছে, যাওয়ার পরে আমি ঘরে গেছি, যাওয়ার পরে গিয়া পাইছি তারা ডাকছে গিয়া, টাকার পরে কোনো আমারে কোনো দিছে না দেওয়ার কারণে আমি যারে ঘরের দরজা কিচেনের দিকে একটু জানালা করছি, টিন একটা ভাঙিয়া ঢুকে যাচ্ছি গিয়া এই যে ঘর জুলাই তীরের লগে। এর কারণে আমি গ্রামবাসী সবরে আমি ডাকছি, ডাকার পরে আমি বাবলিনাথের বাবারে আমি কইছি, তাই করার পরে আমার মন্ডল প্রেসিডেন্ট বাবলা তাই আইসেন, আবার পরে পুলিশ প্রশাসন লইয়া আইসেন, আইয়া তাই করছেন। তারপর সত্যজিৎকে ওই রাতে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিলচর ফুটবল একাডেমির নয়া উদ্যোগ, শহর পেরিয়ে এবার গ্রামাঞ্চলে। ডলুর রামপুর চা বাগানে সাব সেন্টার চালু করছে শিলচর ফুটবল একাডেমি। 7 ডিসেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হবে, চলবে সারা বছর। স্থানীয় কোচ সনাতন চাষা, সুসেন পাত্র, সুধাংশু তেলি, একাডেমিক কোচ দীনদয়াল থাপা এবং প্রবল প্রতিম ডেকা প্রশিক্ষক হিসেবে থাকবেন। 8 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা এই সেন্টারে ফুটবল প্রশিক্ষণ নেবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। বিধানসভা নির্বাচনে বিজেপিতে থাকবে নয়া মুখের চমক, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অসমে মুখ্যমন্ত্রী সর্বে সর্বা, গুরুত্বহীন মন্ত্রীরা, সরব গৌরব গগৈ। এক বছরের মধ্যেই ভেঙে চৌচির বদরপুর মাছিমপুর জিপির পূর্ত সড়ক, ক্ষোভে ফুঁসছেন জনতা। শনিবার মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি সফর ঘিরে সাজো সাজো রব, স্বাগত জানাতে প্রস্তুত মাইনরিটি মোর্চা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।